একটি মানুষ, একটি বিশ্বাস, এভাবে বদলে যেতে পারে মহাদেশের রূপরেখা মানচিত্র। জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, রাশিয়ার কৌশল যেন একটাই, আগুন ধরানোর। পুতিন মনে করেন রাশিয়া সেই প্রাচীন শক্তিশালী রাজ্য এখন তার ঐতিহাসিক প্রভাব হারিয়েছে। সোভিয়েত ইউনিয়নের পতন ছিল বিংশ শতাব্দীর সবচেয়ে বড় ভূ রাজনৈতিক বিপর্যয়। We need to inspire fear and fury. Be careful. ভ্লাদিমির পুতিনের এমন এক মুখ যা হয়তো পশ্চিমা দুনিয়া কোনোদিন কল্পনাও করেনি। আর রাশিয়ান ভাষাভাষী অঞ্চলগুলো যেমন কিছু শহর, গ্রাম, নদীর তীর সবই টুকরো টুকরো হয়ে গেছে, জাস্ট লাইক এ পাজল। আপনি পৃথিবীর যেখানে থাকুন না কেন, চলুন আমার সঙ্গে নেমে যায় বরফের নিচে এক সাবমেরিন যাত্রায়। Мною принято решение о проведении специальной военной операции. আজ আমরা খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনে এমন এক রহস্য ভ্রমণে যাচ্ছি যেখানে রাশিয়ানদের দৃষ্টিতে দেখা যাবে দ্য কিং, দ্য লিভিং লিজেন্ড, ভ্লাদিমির পুতিনের এমন এক মুখ যা হয়তো পশ্চিমা দুনিয়া কোনোদিন কল্পনাও করেনি। পুতিনের এমন কি ভাবনা আছে যা তাকে মাঝরাতে ঘুম থেকে চমকে উঠিয়ে দেয়? কোন সেই অসম্পূর্ণ স্বপ্ন, কোন সেই না পাওয়া বেদনা যেটা তাকে যুদ্ধ জয়ের মাঝেও অস্থির করে রাখে? Великой Победы! Ура! ইউক্রেন যুদ্ধে তিনি প্রায় জয়ী, এটা বলাই চলে। তবুও মস্কোর ক্রেমলিনের ঠান্ডা দেওয়ালের উপরে কোথায় যেন একটা ক্ষরণ, একটা অতৃপ্তি বাসনা, একটা স্বপ্ন যা এখনো তার নাগালের বাইরে রয়ে গেছে। আজ আমরা সেই স্বপ্নের পর্দা সরানোর চেষ্টা করব। তাই দর্শক, ভিডিওটা মাঝপথে ছেড়ে যাবেন না, কারণ আপনি শুনতে চলেছেন পুতিনের সেই অন্তলুকানো যন্ত্রণা, তার সেই চাওয়ার গল্প যা রাশিয়ার বরফ ঢাকা তন্দ্রার মতোই গভীর, ঠান্ডা আর রহস্যময়। ক্রেমলিনের নাম না জানা এক গভীর বাংকার, যেখানে সাধারণত আলো পৌঁছয় না, সেখানে এক রাতে হঠাৎ জ্বলে উঠল 1989 সালের পুরনো একটি মানচিত্র। আপনি এটা মাথায় রাখবেন, 1989 সালের মানচিত্রে লাল কালি দিয়ে আঁকা সোভিয়েত ইউনিয়নের প্রাচীন সীমানা, যার ছায়া আজও রাশিয়ার রাজনৈতিক মাথায় যেন অদৃশ্য আগুন ধরিয়ে রাখে। একটা দেশ ভেঙে গিয়ে, একটা মহাদেশ, দেশ বললে খুবই ভুল হবে, একটা মহাদেশ ভেঙে গিয়েছিল, সেটা যন্ত্রণা সবাইকেই পোড়ায়। সে রাতে পুতিন একা ছিলেন না, তার সামনে রাখা ছিল শত শত পাতা, গোপন নথি, সামরিক স্টাডি, অর্থনৈতিক ব্লুপ্রিন্ট আর এক বিশাল স্বপ্ন। স্বপ্নের নাম নতুন সোভিয়েত ব্যবস্থা, সোভিয়েত ইউনিয়ন 2.0 ভার্সন 2। বাইরে বরফ ঝরছে, কিন্তু ঘরটা অস্বাভাবিক গরম। হয়তো ভবিষ্যতের উত্তাপই সেখানে ছড়িয়ে আছে। আপনি কোনো ঠান্ডা রূপে যান, আপনি কোনো কিছু প্ল্যান করছেন যেটা সবার চোখে অসম্ভব, কিন্তু আপনি সেটা সম্ভব করার চেষ্টা আছেন, তখন সেই রুমের টেম্পারেচার এমনি হাই হয়ে যাবে, গরম ছড়িয়ে পড়বে। পুতিনের সেই রুমের অবস্থা ঠিক সেই রকমই হয়েছিল। পুতিনের চোখ আটকে আছে তিনটি শব্দে, রিইন্টিগ্রেশন অব দ্য ফর্মার রিপাবলিক্স, মানে ভেঙে যাওয়া রাষ্ট্রগুলোর পূর্ণজোড়া দেওয়া। তিনি ঠোঁটে হালকা হাসি নিয়ে বললেন, পৃথিবী বহুদিন ধরে আমেরিকা চীনের খেলা দেখছে, এবার সময় হলো রাশিয়ার নিজের পুরাতন ভূখণ্ড ফিরে পাওয়ার। এইভাবে শুরু হয় নতুন এক ভূ রাজনীতিকের থ্রিলারের গল্প, পুতিনের রিউনিয়ন তত্ত্ব, যেখানে রাজনীতি, ইতিহাস আর ক্ষমতার নেশা এক হয়ে যায়। তাই বলা যায় পুতিনের এই অদৃশ্য নীলনকশা ভেঙে যাওয়া রাষ্ট্রগুলোকে জোড়া দিয়ে নতুন সোভিয়েত সাম্রাজ্য গড়ার একটি মহাগল্প। পুতিনের রাজনৈতিক দর্শন একটা রহস্যময় নকশা, যার মূল থ্রেড গেঁথে আছে একটি বাক্যে, সোভিয়েত ইউনিয়নের পতন ছিল
বিংশ শতাব্দীর সবচেয়ে বড় ভূ রাজনৈতিক বিপর্যয় ভেঙে যাওয়ার পর দুর্বল রাষ্ট্রগুলো একা হয়ে গেছিল। তখন একটা ব্যালেন্স ছিল পশ্চিমাদের আর সোভিয়েত ইউনিয়নে, কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর ব্যালেন্স ছিল নাই বলে চলে। তখন পৃথিবী একমুখী শাসনের দিকে চলে যায়। পশ্চিমারা যা চাপিয়ে দিত আমাদের তাই নিয়ে নিতে হতো। এটি কোনো সাধারণ বিভক্তির কাব্য নয়, বরং এটি তার মননের মানচিত্র, তার রাজনৈতিক কৌশলের একটি সূক্ষ্ম মানচিত্র। পুতিন মনে করেন রাশিয়া সেই প্রাচীন শক্তিশালী রাজ্য এখন তার ঐতিহাসিক প্রভাব হারিয়েছে। পূর্ব ইউরোপে বহু রাষ্ট্র যাদের উপর একসময় রাশিয়ার ছায়া ছিল এখন পশ্চিমাদের অঙ্গীভূত, পশ্চিমাদের পাশে ঘেঁষে গেছে, পশ্চিমাদের পাশে তারা দাঁড়িয়েছে। আর রাশিয়ান ভাষাভাষী অঞ্চলগুলো যেমন কিছু শহর, গ্রাম, নদীর তীর সবই টুকরো টুকরো হয়ে গেছে, জাস্ট লাইক এ পাজল। এমন অবস্থায় তার অন্তরে একটাই ইচ্ছা, কার? পুতিনের, হারানো সেই প্রভাবকে যেভাবে হোক ফিরিয়ে আনার। এক একটি পদক্ষেপ যেন সেই বিস্তীর্ণ ধূসর মানচিত্রে রং ফিরিয়ে আনার সেই চেষ্টা। 2014 থেকে 2015 দীর্ঘ 11 বছর ধরে ইউক্রেন হয়ে উঠেছে পুতিনের পূর্ণজোড়া পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে। প্রথম অধ্যায় কী ছিল? ক্রিমিয়া দখল, রাশিয়ার পতাকার ছায়া ক্রিমিয়ার আকাশে। দ্বিতীয় অধ্যায়টা নিশ্চয়ই মনে আছে, পূর্ব ইউক্রেন যুদ্ধক্ষেত্রের ধোঁয়া আর কূটনীতির ছলনা। আর তৃতীয় অধ্যায় বর্তমানে যুদ্ধবিরতি ও শান্তির নাটক, যেটা এখন চলছে গত এক সপ্তাহ ধরে। আলো অন্ধকারের খেলা, যেখানে বোঝা যায় না কে হাসছে কে কাঁদছে। পুতিনের মাথায় এক চিন্তার খোঁজ, যদি ইউক্রেনকে রাশিয়ার বলয়ে ফিরিয়ে আনা যায় বাকি রাষ্ট্রগুলো সহজ হয়ে যাবে সে পথে হাঁটার। এটাই তার ব্লু প্রিন্টের প্রথম ধাপ, এক ধীর কিন্তু নির্ধারিত পরিকল্পনার একটি খসড়া, রাফ যেটাকে আমরা বলি। কিন্তু পুতিনের খেলাটা সবসময় ট্যাঙ্ক মিসাইলের নয়। তিনি জানেন যে যুদ্ধ বন্দুক ছাড়াই জেতা যায়, সেটাই সবচেয়ে ভয়ের যুদ্ধ। আর তাই তিনি তুলে আনেন তার নিঃশব্দ অস্ত্রগুলো, যেগুলো দেখা যায় না কিন্তু গায়ে পড়লে আপনি শেষ। নাম্বার 1, রাশিয়ান ভাষাভাষী জনগোষ্ঠী। বাল্টিক অঞ্চলে থাকা রাশিয়ান ভাষাভাষী মানুষদের তিনি দেখেন রাজনৈতিক লিভার হিসাবে। তোমাদের কথা কে শুনছে এই প্রশ্ন তুলে তিনি তৈরি করেন এক নীরব অস্থিরতা, তাদের কানে সেটা ঢেলে দেন। সাইবার ঝড়, এটা কি? রাতের অন্ধকারে যেমন চোর আসে, তেমনি বাল্টিক সার্ভারগুলোতে নেমে আসে রুশ হ্যাকারদের প্রলয়ঙ্কারী ঝড়, টর্নেডো, বিদ্যুৎ, ব্যাংক, মিডিয়া, যেখানেই ফাঁক সেখানেই দুম আঘাত হেনে যায়। নাম্বার 3, রাজনৈতিক ভাঙন। একতা ভাঙা যেন তার বিশেষ শখ। কার? পুতিনের। বাল্টিকদের রাজনীতিতে ছুড়ে দেন সন্দেহের একটি বীজ, কে রাশিয়ার পক্ষে কে নয়। এই তর্কের রাজনীতি হয়ে পড়ে একেবারে ধোঁয়াশা। নাম্বার 4, গণমাধ্যমে বিভ্রান্তির জাদু। সংবাদ নয়, তিনি ছড়ান গল্প, এমন গল্প যা মানুষকে দ্বিধায় ফেলবে, পথ ভুলাবে, সত্যকে প্রশ্নবিদ্ধ করবে। এই চারটি অস্ত্র পুতিনের কাছে সামরিক ডিভিশনের মতোই শক্তিশালী, শব্দহীন, ধোঁয়াহীন, কিন্তু গভীরভাবে একেবারে কাঁপিয়ে দেওয়ার মতো। এটাই তার সোভিয়েত পরবর্তী খেলা, যেখানে আক্রমণ নেই কিন্তু চাপ আছে, আর সেই চাপে বদলে যেতে পারে ইতিহাসের মানচিত্রটি, একেবারে এলোমেলো হয়ে যাবে। জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, রাশিয়ার কৌশল যেন একটাই, আগুন ধরানো, তারপর নিজেকে অগ্নি নির্বাপক হিসাবে হাজির করা। তার মানেটা বুঝেছেন দর্শক? মানেটা খুব সহজ। আপনি ইচ্ছা করে কোনো এক জায়গায় আগুন ধরালেন, তারা ব্যতিব্যস্ত হয়ে গেল, তারা বললো আমাদেরকে বাঁচাও বাঁচাও, কে আছে সেভিয়ার। তখন পুতিন দমকল বাহিনী সেজে তাদের উদ্ধার করে আনলেন। তখন তাদের কাছে, যাদের আগুনে পড়েছিল তাদের কাছে পুতিন হয়ে যায় সেভিয়ার, উনি আমাদের আগুন থেকে রক্ষা করেছেন। কিন্তু কেউ জানে না এই আগুনটা তারই দেওয়া। এখানে জিওপলিটিক্সের মজা। 2008 সালে জর্জিয়ার আগুন জ্বলে উঠল, এরপর আর্মেনিয়ায় রাজনৈতিক ঝড় বইল। আজারবাইজান আর আর্মেনিয়ার মধ্যে সংঘাতের তেল আরও বাড়ল। তেল কেন? আগুনে তেল দিলে আরও আগুন জ্বলে উঠে। সবশেষে পুতিন হেসে সামনে এসে বললেন, দেখো তোমাদের সমস্যার সমাধান শুধু রাশিয়াই দিতে পারে। হোয়াট এ কোইন্সিডেন্স। কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এরা বহুদিন ধরে রাশিয়ার নিরাপত্তা ও অর্থনৈতিক সহায়তার উপর নির্ভরশীল, তাদেরকে ক্যাপচার করে নিয়েছে। তাদের কাছে পুতিন এখন বড় গডফাদার। পুতিনের ধারণা এই অঞ্চল যে কোনো বড় জোট তৈরির ভিত্তি হতে পারে। ইউরেশিয়ান ইউনিয়ন,
কি নামটা নতুন মনে হচ্ছে? এক নতুন সাম্রাজ্যের ফ্রেমওয়ার্ক। তিনি জানেন সোভিয়েত ইউনিয়ন নামটা ব্যবহার করা কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ, অনেকে ভয় পেতে পারে, অনেকে আবার ষড়যন্ত্র করতে পারে, তাই নতুন নাম ইউরেশিয়া সোভার্জিয়ান ইউনিয়ন। এই নামটা মনে রাখুন, ইএসইউ। আগে ছিল কি আরসিসিপি, এখন ইএসইউ সামনে আসছে। একটা অর্থনৈতিক বাণিজ্যিক সামরিক জোট যেখানে রাশিয়া হবে একদম কেন্দ্রবিন্দু। এটাই তার ভবিষ্যৎ সাম্রাজ্যের নীল নকশা বলছে পশ্চিমারা, কিন্তু আমি তো নীল নকশা দেখছি না। পুতিনের দৃষ্টিতে এটা নীল নকশা না, কারণ তার হারিয়ে যাওয়া সাম্রাজ্য সে ফিরে পেতে চায়। সাম্রাজ্য বলতে এই সোভিয়েত ইউনিয়নের সময় ভাঙার সময় যে রাজ্যগুলো চলে গিয়েছিল। আচ্ছা, সব বিষয় তো বিশেষজ্ঞরা কিছু টিপ্পণী দিয়েই থাকে, তারা তো নেগেটিভ দিকটা বেশি আলোচনা করে। তারা কি ভাবছে? তারা ভাবছে পুতিনের পরিকল্পনা হয়তো পুরোপুরি বাস্তবসম্মত নয়, এই কথাটা তাদের মুখেই মানায়। কিন্তু ইতিহাস কি কখনো যুক্তির চৌখটে বেঁধে আসে? না, বড় পরিবর্তন আসে ধীরে না, একজন মানুষ অটল বিশ্বাসের হাত ধরে। সেই হাতটা হচ্ছে ভ্লাদিমির পুতিনের। একটি মানুষ, একটি বিশ্বাস এভাবে বদলে যেতে পারে মহাদেশের রূপরেখা মানচিত্র। আজকের পৃথিবীর সবচেয়ে বড় প্রশ্ন, পুতিন কি সত্যি, আমি আবার বলছি, পুতিন কি সত্যি নতুন সোভিয়েতের ছায়া নামাতে পারবেন, নাকি সময় তাকে ঠেলে দেবে আরেক রাজনৈতিক ভাঙনের দিকে? এর উত্তর ভবিষ্যতেই আপনারা দেখতে পাবেন। তবে এর কার্যক্রম বহু বছর আগ থেকে, যখন থেকে পুতিন 2000 সাল থেকে ক্ষমতায় আসলেন, তখন থেকেই তার মনে, তার কর্মকাণ্ডে এটা চিত্র পাওয়া যাচ্ছে। আজকের ভিডিওটি শেষ করার আগে আপনাদের কয়েকটা কমেন্ট আমি পড়ে নিচ্ছি। আপনারা আমাদের সঙ্গে আছেন, এর জন্য আমরা খুবই খুশি। আপনারা আরও বেশি বেশি কমেন্ট করুন। এম সিদ্দিক লিখছেন, আসসালামু আলাইকুম, ঢাকা উত্তরা থেকে দেখছি, মধ্যপ্রাচ্যে খবর দেন মাঝে মাঝে। ঠিক আছে, আপনার রিকোয়েস্টের মতো আমরা এই সেগমেন্টে বিহাইন্ড দ্য সিনে আমরা চেষ্টা করব সেটা নিয়ে আলাপ করার জন্য। পল্লব সাহা নামে আমাদের আরেক দর্শক বলছেন, আমি পল্লব সাহা কক্সবাজার থেকে দেখছি, আজকের খবরটা অন্যান্য খবরের চেয়ে অন্যরকম মনে হলো, খুব ভালো সুন্দর তথ্য উপস্থাপন করলেন। আপনারা আমাদের জন্য আশীর্বাদ দোয়া করবেন, আমরা যেন এভাবে আপনাদের মন জয় করতে পারি। আমাদের খন্দকার নামে পরবর্তী এক দর্শক লিখছেন, ধন্যবাদ দাদা আপনাকে, আমি বাংলাদেশ ঢাকা মিরপুর থেকে দেখছেন, আপনাদের অনুষ্ঠানটা ভালো লাগে। আপনাদের মতো এ ধরনের ডেডিকেটেড শ্রোতাই আমাদের দরকার। আপনি এটা ছড়িয়ে দিন, আমাদের এই খবর সংযোগ ছড়িয়ে দিন আপনার চারপাশে, বন্ধুবান্ধবের মাঝখানে, খুব সুন্দর সুন্দর নিউজ দেখতে পারবেন। ধন্যবাদ আপনাকে। বিনয় শাহ লিখছেন, বোকা, লোভী, স্বার্থপর, এই 3 বৈশিষ্ট্য কোনো লোকের মধ্যে পাওয়া গেলে এক কথায় তাকে বলা যাবে জেলেনস্কি। আপনি ঠিকই বলেছেন। সুপ্রিয় দর্শক, এইভাবে আমাদেরকে বেশি বেশি করে কমেন্ট করুন আর আমাদের ভিডিওগুলো লাইভ শেয়ার করে দিন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সাথে থাকুন, খবর সংযোগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা কোন দেশ, জেলা, উপজেলা বা গ্রামের কোথা থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন তাও আমাদের জানাতে ভুলবেন না। আপনাদের প্রতিক্রিয়ায় যে রিয়াকশনটা আপনারা দিচ্ছেন আমাদের ভবিষ্যতের সর্বোচ্চ অনুপ্রেরণা। আমি কাজল হায়দার আজকের মতো এখানে শেষ করছি, কথা দিচ্ছি আগামীকাল একই সময়ে একই চ্যানেলে আবার হাজির হব ইনশাল্লাহ। থাকবে নতুন টপিক, আরও গভীর বিশ্লেষণ এবং বৃহত্তর দৃষ্টিভঙ্গি নিয়ে বিভিন্ন দিক থেকে সেটা বিশ্লেষণ করা হবে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আল্লাহ হাফেজ।